যে বাচ্চার বাবা তার সাথে ডিভোর্সের পরে আমি 7 বছর আমার বাবার বাসায় ছিলাম। আমার ডিভোর্সের পরে আমি 7 বছর আমার বাবার বাসায় থাকার পরে আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়। আমার ছেলের বয়স তখন 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর সংসারটা ভেঙে গেছে। সেটা শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এদের কারণেই ভেঙে গেছে। আজকে আমি আমার জীবন সম্পর্কে কিছু কথা বলতে আপনাদের সাথে আসছি। যে নিচে ঘুমাইছি, আমার বাচ্চা 8 মাস বয়স, ও কিন্তু হামাগুড়ি দিতে পারে, শুধুমাত্র হামাগুড়ি, তখন হাঁটতেও পারে না, এমন একটা অবস্থা। বাচ্চা তো ছোট, ও তো দাঁড়াইতেও পারে না। ওরে মানে টয়লেট করতে করতে ওর গুলো করে টয়লেট করতো, কিভাবে করতো আমি জানতাম না। ছোট মানুষ, মানে এত টয়লেট আসে কোথা থেকে? বালিশ খাতা কম্বল সব নষ্ট করে ফেলতো। পরে আমি তাকে বলি যে একটু ডাক্তারের কাছে নিয়ে যান, ও এভাবে সুস্থ হবে না। সেখান থেকে আমার শাশুড়ি উঠে বলে না ডাক্তারের কাছে নিতে হবে না, ডাক্তারের কাছে নিলে ডাক্তার অনেক অনেক ওষুধ দেবে, তার থেকে ফার্মেসিতে যাও, ফার্মেসিতে বলে তারপর ওষুধ নিয়ে আয়। আমাকে তার ছেলেকে এই কথা বলে। সে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে, আমি 3-4 দিন খাওয়াইছি। টোটাল 18 দিন পর্যন্ত সে টয়লেট করে। একটা বাচ্চা, 8 মাসের একটা বাচ্চা, সে 18 দিন পর্যন্ত টয়লেট করে আর তাকে কোনো বাবার ডাক্তার দেখায় না। এই কষ্টটা একজন মা হিসেবে তার কাছে যে কত বড় কষ্টের, সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না। হ্যাঁ, তো আমি তখন মানে কোনো কুল না পেয়ে আমি আমার মাকে ফোন দিছি। পরে আমি দেখি কি যে আমার বাচ্চাটা এমন হয়ে গেছে, আমি যখন কোলে নেই না আমার বাচ্চাটারে, তখন এরকম এরকম ঘুরেই পড়ে, মানে সে আর তাকাইতেও পারে না, তার চোখ টোক সব উপরে উঠে গেছে, চোখের মনিটর সব উপরে উঠে গেছে, সে তাকাইতে পারে না। আমি মনে করছি যে আমার বাচ্চাটা মানে আজকে মারা যাইবে। তো সে যখন অফিসে ছিল, অফিসে থাকার পর আমি জাস্ট তাকে একটা কথা বলছি যে আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আপনি শুধু আমার বাচ্চাটাকে ভালো করে দেন, একটু ডাক্তার দেখাই দেন। শোনেন, একটা মেয়ের যখন বাবার বাড়িতে অর্থ সম্পদ অনেক বেশি থাকে না, আর সেই মেয়েটা যখন স্বামীর বাড়িতে এসে কষ্ট করে না, সেই কষ্টটা খুবই কষ্টের। এটা যে মেয়েরা করে সেই বুঝতে পারবে, এছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তো সে আমাকে ফোন দিয়ে বলল কেন ডাক্তার দেখাবো? ডাক্তার তুমি তো চাও খালি টাকা নষ্ট করার জন্য, আমি টাকা নষ্ট করবো এইটা তুমি চাও? আমি কোনো ডাক্তার ফাক্তার দেখাইতে পারবো না। তা আমি বললাম যে আপনার ডাক্তার দেখাইতে টাকা লাগবে না, আমি আপনার টাকা এনে দেব। তখন আমি আমার মায়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে এসে আমি মারে বলি যে মা আমার 2000 টাকা দেন, আমার ছেলেটা একটু অসুস্থ, আমি একটু ডাক্তারের কাছে যাব। তো আমার মা শুনে 2000 টাকা আমাকে পাঠায়। পাঠানোর পর সন্ধেবেলা আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারে বলে যে ওর তো ডায়রিয়া হয়েছে, দীর্ঘদিন থাকার কারণে ওর ইনফেকশন হয়ে গেছে, ওর ইনজেকশন দিতে হবে 500 টাকা করে, 3টে ইনজেকশন একদিন পর পর এসে দিয়ে যাবেন। আর ডাক্তারের ফি হয়েছে 500 টাকা, ও ওষুধ দিয়েছে আর কিছু টাকার। তো ডাক্তার দেখাই, আমরা বাসায় চলে আসি, আমার মায়ের টাকা দিয়ে আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর বাসায় আমি আসতে পারিনি। আমার বোরকাটা খোলার পর, বোরকাটা খুলছি, বোরকাটা খোলার পর সে বলে আমার আমার বাচ্চার বাবা বলে যে আমি ডাক্তারের ফি দিছি 500 টাকা, ডাক্তারের ফি দিছি 500 টাকা, এই 500 টাকা আমাকে ফেরত দাও। তোমার মা যে 2000 টাকা দিয়েছে এতে ওর ইনজেকশন শেষ হয়ে গেছে আমাকে বলে। তা আমি বললাম যে এখন তো আমার কাছে টাকা নাই, আমার মা আবার যখন টাকা পাঠাবে তখন আমি টাকাটা দেব, আপনাকে টাকা দেব। তো আমার কাছে আরো কিছু টাকা ছিল, 2500 মতন টাকা ছিল। তো আমি বললাম কি ওর জন্য কিছু ফল নিয়ে আসেন, ও সেই ফলগুলো খাইলে একটু সুস্থ হবে, না তো ছোট মানুষ, আমি ব্লেন্ডার করে খাওয়াবো। তো সে ওখান থেকে মালটা আর কিছু বেদানা নিয়ে আসে। নিয়ে আসার পর যখন সে মানে নিচে রাখে, ওইটা আমার শাশুড়ি দেখছে। আমার শাশুড়ি দেখার পর বলে কি এতগুলো টাকার ফল নিয়ে আসছো, এই ফলগুলো তো সব ওর ছেলেরে খাওয়াবে, এগুলো তো আমি কিছু খাবো না, আমাকে সেটা সে বলে। তা ওনার কি তখন বলা উচিত ছিল না যে এই টাকাগুলো আসমিনের টাকা, এই টাকাগুলো ওর মায়ে পাঠাইছে? এটা কিন্তু সে বলে না, সে সবসময় তার মায়ের পক্ষ নিয়ে কথা বলছে। আমার কথা হচ্ছে একটা মানুষ যখন
2 বছর 3 বছর, একটা বিড়ালকেও যদি আপনি 2 বছর 3 বছর পালেন, সে বিড়ালটার প্রতি আপনার মায়া হবে। আর এটা তো তার নিজের সন্তান ছিল, তার প্রতি তার কোনো মায়া ছিল না। ওখানে আমি মানে ননদ, দেবর, ভাসুর এদের কোনো দোষ আমি দেব না। তারপরে আমার শাশুড়িও তো এখানে অসুস্থ, ওনাকে থেরাপি দিতে হয়, মালিশ করতে হয়, নানা রকমের সমস্যা। তো আমার বাচ্চাটা ওই ওষুধ খাওয়ানোর পরে ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো এর মধ্যে আমার শাশুড়ির জন্য এতগুলা দিন যে আমার বাচ্চা অসুস্থ ছিল, এর মধ্যে আমার শাশুড়ির জন্য আমার বাচ্চার বাবা অনেকগুলা ডাব নিয়ে আসছে। ওই যে ইয়াতে থেকে, বাজারটার নাম আমার মনে নেই, পাইকারি যে বাজারটা আছে ঢাকায়, ওইখান থেকে অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো ডাব নিয়ে আসছে, প্রায় 200-র মতো ডাব। তো আমার ছেলেটা ছোট মানুষ, ও তো বোঝে না। ওই সে কি করতো, আমার ছেলেকে দেয়া লাগবে এই কারণে সে ফজরের নামাজ যখন পড়তো, সে ফজরের নামাজ পর তার ছেলেকে উঠাইতো। আমরা কিন্তু তখনও নিচে ঘুমাই, আর সে আমার শাশুড়ি তার ছেলেকে নিয়ে উপরে ঘুমায়, আর আমি আমার সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নিচেই ঘুমাই। তো তারপরে সেই ডাব গুলো সে খাইতো। যদি আমার ছেলে চাইতো, ও তো তখন কথা বলতে পারে না, একটু যায় হাত ধরে দেখে, এতটুকুই। হ্যাঁ, তো সেখানে আমি যাওয়ার পর ওই সকালবেলা আমি দেখতাম ফজরের নামাজ পড়তে উঠতাম। হ্যাঁ, তখন দেখতাম কি ওই ডাবটা কেটে তাকে দেয়, অথচ একটা ডাবের পানি আমার ছেলেকে কখনো দেয় না, বা আমি বলতাম না যে আমার ছেলেকে একটা দেন বা কিছু। তারপরে একবার একটা একটা করে ডিম নিয়ে আসতো, একটা একটা করে আপেল নিয়ে আসতো। সে কখনো 2টা বা 1 কেজি বা আধা কেজি আপেল বা কোনো ফল নিয়ে আসতো না, একটা একটা করে আপেল বা একটা একটা ফল করে নিয়ে আসতো। আমি এই ঘর একটা ঘর প্লাস রান্নাঘর, বাথরুম, এটা হচ্ছে এক সাইডে। তো আমি যখন রান্নাঘরে থাকতাম, হ্যাঁ তখন ওই ফলটা বের করে ওয়ার্ড্রোবে তার যে কাপড় চোপড় আছে ওই ভাঁজের মধ্যে, সে যখন অফিস থেকে আসতো তখন ওই একটা ফল ওই তার জামা কাপড়ের ভিতরে ঢুকাই রাখতো, এবং অফিসে যাওয়ার পর সে এইটা বলতো যে মা তুমি এই ফলটা খাইও, ও যখন বাহিরে থাকবে ওর ছেলে নিয়ে, তখন তুমি এই ফলটা খাইও। কিন্তু আমি কথাগুলো শুনতাম, আমার কষ্ট লাগতো যে আরে একটা ফল, সেটা না তোর মাকে দেয়া লাগে, আর তুই এইটা বলো যে আসমিন বাহিরে গেলে, ওর বাচ্চা নিয়ে বাহিরে গেলে খাইও। মানে এটা আমার কাছে খুব কষ্ট লাগতো। হ্যাঁ, তো একটা একটা করে ডিম, সকালবেলা একটা করে ডিম এনে তার মাকে সিদ্ধ করে দিত, কিন্তু কখনো ঘরে ওইভাবে বাজার করতো না, ওইভাবে কেনাকাটা করতো না। অনেকে তো ভাবে যে এই মেয়েটার জীবনে কোনো কষ্ট নেই। হ্যাঁ, কষ্ট নেই। তো প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে। আমি আমার অতীতটা এই কারণে বলি যে এত কষ্ট নেয়ার পরও আমি হাসতে জানি, আমি মানুষের পাশে দাঁড়াইতে জানি, কিন্তু কখনো কোনো মানুষ আমাকে কখনো আপন করে না, শুধুমাত্র তাদের নিজেদের প্রয়োজনে তারা আমাকে আপন করছে। এবং যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা যেহেতু দর্শক, আপনারা বিষয়গুলো জানবেন না, এই কারণে আপনারা উল্টোপাল্টা মন্তব্য করবেন, এটা খুব স্বাভাবিক। আপনারা যদি জানতেন তাহলে কখনোই আমাকে উল্টোপাল্টা মন্তব্য করতেন না। হ্যাঁ,